If your trades look like guesswork, you're missing out. Welcome to Bangla Forex. Trade smarter, trade better. Join millions of successful traders. Start trading today at youtube.com or Bangla Forex. আলহামদুলিল্লাহ ভাই কি একটা যে অবস্থা হইলো প্যাথেটিক। হ্যাঁ, মার্কেট আসলে দেখলাম যে ভালোই নামতেছে। আমি নামক দুপুরে আগে একবার দেখছি, দেখে যা বুঝলাম যে আসলে মার্কেট অবস্থা খুবই ভালো। আর H1 H4 D1 ওভারঅল সবই তো আপনার দেখা যায় সেল। আবার আগের দিনে ক্যান্ডেলটা দেখছেন? দেখছি D1 ক্যান্ডেলটা কিন্তু একদম সেই আগের একটা যে টান মারছিল ডোজের মতো কিছুটা এরকম আর কি। ওই যে মানে উপরে গেলে নিচে নামার যে ক্যান্ডেলগুলো এরকম কিছুটা টাইপ পড়ে গেছে। তো এই ক্যান্ডেলগুলো একটু ভালো কোনো নিউজ টুজ বা ভালো কোনো যদি ইউএসডি স্ট্রং হওয়ার চান্স থাকে তখনই কিন্তু আপনার একটা ভালো মুভমেন্ট দেয়, বুঝছেন? এই যে মুভমেন্ট হয়েছে এটা কিছুই না, যদি আসলে যদি কোনো স্ট্রং নিউজ ইউএসডি স্ট্রং থাকা আছে। তিনটা আছে, ইউরো দুর্বল, ইউরো দুর্বল না, আর জিবিপির নিউজ আজকে নাই। তাহলে তো ভাই আজকে সেই হবে, মানে একটা ভালো একটা মুভমেন্ট হবে, দেখা যাক। আচ্ছা, আবার ইউএসএ নিউজ 4টা বাজে, ফরকাস্ট বলতেছে মানে পয়েন্ট সামথিং কম আর কি, 4.10 কম। দেখা যাক কি হয়। বাকি অতিরিক্ত সেল থাকলে সেলারের চাপই দেখা যায় যে জায়গা ওই দিকে। বুঝতে পারছি। সবই তো ভাই বায়ার আর সেলারের খেলা, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবই তো বায়ার আর সেলারের খেলা। এই বিশাল সমুদ্রে আমরা হচ্ছি পুঁটি মাছ। আমার ইউরো ইউএসডি একটা প্রফিট আসছে, আর দুইটা বাকি। 26 পেপ হইলে দুইটাই চলে আসবে। আমি জাস্ট নাও একটা অ্যাকাউন্টে ট্রেড ওপেন করছি সেলে, আর সারাদিন জাস্ট ওয়াচ। হ্যাঁ, তো এখন দেখা যাক আসলে, তবে আশাবাদী আজকেও সম্ভবত মার্কেট ভালোই নামতে পারে। তবে একটা আপনি যদি খেয়াল করে দেখেন, একটা রেসিস্ট্যান্টে কিন্তু সে আটকে রয়েছে, ওটা ব্রেক করবে। হ্যাঁ, আমার ধারণা, আমারও তাই ধারণা ব্রেক করার অনেক কারণ আছে। ইউএসডি স্ট্রং হবে। আপনি যদি মান্থলি ক্যান্ডেলটা দেখেন, ওই হিসাব করলো এটা ব্রেক করা উচিত। মান্থলি ক্যান্ডেল না? আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি মান্থলি দেখতেছি। হ্যাঁ, মান্থলি ক্যান্ডেল, রাইট, এমন একটা পজিশনে আছে। মার্কেট মানে মান্থলি ক্যান্ডেলের হিসাবে মার্কেট আপনার নামা উচিত, হিউজ নামা উচিত, রাইট। তার মানে ভাই আমার তো ধরে ফেলছে রে ভাই, এই তো দুঃখজনক ভাই, বিজনেসে লাভ লস থাকবেই, আপনার তো জাস্ট পেন্ডিং আছে। আবার যখন ব্যাক যাবে আর তখন আপনার প্রফিট হবে। জাস্ট এখন আপনাকে স্ট্রং মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, এছাড়া আপাতত আসলে কিছু হ্যাঁ, যেহেতু এখন আপনি একটা আপনার বাইসটা ধরে ফেলছে, সো এখানে জাস্ট আপনাকে ওয়েট করতেই হবে। আমি ভাবতেছি আপনার এই ট্রেডগুলি ক্লোজ করতে পারলে, মানে জিবিপিতে তো ক্লোজ করা সম্ভবই না। আচ্ছা, এটা ক্লোজ করতে পারলে আপনার ইউরো ইউএসডি এখানে 30 সেন্ট, এখান থেকে শুধু 10 সেন্ট করে ট্রেড করব। তাতে ধরেন যদি 2-300 আগানো যায় তাহলে অ্যাকাউন্টটা আগাইব। মানে এক মাসের মধ্যে ধরেন 1000 করতে হবে আর কি। আমার আসলে আপনি যাই করেন, মানে আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকুইটি। হ্যাঁ, দেখা গেল যদি আপনি বেশি প্রেশার নিয়ে কিছু করে ফেলতে চান, আপনি যদিও আপনার বেশিরভাগ ট্রেড ভালো হচ্ছে, প্রফিট আপনার গেইনার, বাট এনি চান্স যদি লস হয়ে যায় তখন কিন্তু ভাই আপনার আবার একটু ওয়েট করতে হবে এগুলো রিকভার করার জন্য। এখন যদি ধরেন ইউরো ইউএসডি যদি আমি 50 পিপও গেইন করতে পারি, হ্যাঁ, ধরেন নেগেটিভ আছে এখন 30-30-60 আর 65, ইকুইটি 440, তাইলে আমার ইকুইটি হলো কত? জাস্ট যদি জিরো হয় তাও ইকুইটি 500। এরপরে যদি ধরেন আরো 50 পিপ যদি গেইন করতে পারি তাহলে তো ধরেন ইকুইটি আবার বাইরে 650 দাঁড়াইলো। যদি সম্ভব হয়, আমি জানি না কি হবে, তবে আমি ট্রেড মানে যেহেতু স্টাক হয়ে গেছি, আমি সহজে ট্রেড ক্লোজ করতেছি না, যেটা বাস্তবতা।
মানে হয়তো আমি এই সপ্তাহ দেখবো যে কি হয়। রাইট, এটা আপনি সত্যি কথা। আপনি এখানে দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি সহজে ট্রেড ক্লোজ করা তো আপনার যাবে না, আর নাম্বার টু অপশন না, হচ্ছে আপনাকে ছোট ছোট ট্রেড করে কিছু প্রফিট আস্তে আস্তে লিভারেজ মানে ইকুইটি বাড়াইতে হবে, যদি পারেন আর কি। এই মুহূর্তে না, আপাতত আপনার ইউএসডি 30 সেন্টের যে ট্রেড গুলো চলতেছে, হ্যাঁ, এগুলো আপনার প্রফিটে ক্লোজ করতে হবে অ্যাটলিস্ট 50 পিপ। রাইট, তাহলে ধরেন ইকুইটি হয়ে যাবে অলমোস্ট ওই 650। বুঝতে পারছি। মানে জাস্ট 100 পিপ এখন যেভাবে আছে, ওখান থেকে 100 পিপ নামলেই ধরেন আমার মানে একদম টেনশন ফ্রি। আগামী 1 মাস মানে দেখি না, এক এক সপ্তাহ 2 সপ্তাহ কয়দিন লাগে একটু দেখি। মানে আপনার আপনার 100 পিপ নামতে হবে, তাই তো? হ্যাঁ, তবে আমি আমি সত্যিকার অর্থে জানেন, আমি সত্যিকার অর্থে খুশি হইতাম যদি মার্কেটটা আপে যাইতো। আপনি যদি গতকালকে এই যেখানে মার্কেট নিচে নামছিল ওখানে একটা ওই যে আপনি যদি H1 ক্যান্ডেলটা জাস্ট আমি ইয়া করি, H1 এর ক্যান্ডেল গতকালকে যেটা আপনার কিছুটা ডোজের মতো পড়ছিল, ওই যে না ডোজি না, হুম, হ্যাঁ, একটা রিভার্স ক্যান্ডেল পড়ছিল। তো এখান থেকে আমি আবার কি করছি, ছোট আকারে একটা বাই দিছিলাম, আচ্ছা, একটু সাহস করে, বুঝছেন, সাহস করে লটসে অনেক কমে দিয়ে। হ্যাঁ, আপনার $14 মতো প্রফিট হয়েছে। ভালো করছেন। এত ছোট ছোট ট্রেড করাটা না খুবই টাফ, খুবই, বুঝছেন, মানে হ্যাঁ, বারবার বারবার নেওয়া। খুবই টাফ। বরঞ্চ একটা লং টার্ম, হ্যাঁ, যদি লং টার্ম এন্ট্রি নিতে পারেন যে সপ্তাহে 100 পিপ, সপ্তাহে 150 পিপ, এটাই ভালো। ড্যান্স করতে 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 করে ঠিকই গিয়ে টিপি হিট করবো। মার্কেট তো ড্যান্স করতে করতেই যায়, তাই না? রাইট। আর আমি আপনার মনে করেন আসলে অ্যাকচুয়ালি ওই গতকালকে যেখান থেকে এই ক্যান্ডেলটা উপরে উঠছে ঠিক সেখান থেকে কিন্তু আমি আপনার ইয়া করছি, বাই দিছি। আর ওই সেই ক্যান্ডেলের 20 পিপ 25 পিপ নিচে এসএল দিছি, খুব গেলে $25 হয়তো বা $20-25 যাইতে পারে। তো কিছু প্রফিট নিয়ে পুরো সেফলি ক্লোজ হয়ে গেছে। তখন বুঝছি যে এটা আর উপরে ওঠার চান্স তেমন একটা নাই, কারণ যতটুকু নামছে কিছুটা উপরে উঠছে, যারা ছিল ভাইয়ার তারা প্রেশার ক্রিয়েট করছে। যাই হোক, প্রেশার ক্রিয়েট করার কারণে এমনি তো কিছুটা তো আমরা জানি একটা ক্যান্ডেলে 3 ভাগের একটা অংশ ভালো, একটা অংশ সে ব্যাক করে। তো যখন দেখলাম যে প্রায় ভাই আপনার 40% ব্যাক করছে, তখন তো যাক আমি কী করছি, ওইখানেই আপনার এন্ট্রিটা ক্লোজ করে দিছি, ক্লোজ করে দিই আর কি, রিল্যাক্সে ঘুম। আর আজকে আমি চাপটাছি না, যে সত্যি কথা কোনো চাপ নিতেছি না। সেটাই আসলে, চাপ নেওয়ার তো কিছু নাই, মার্কেটের অবস্থা না, ভালো, চাপ নেওয়ার কিছু নাই। আজকে 2 তারিখ, এই নিউজগুলো 7:30টার আগে তো কোনো আপনার ইয়াই নাই, নিউজই নাই। 3টা বাজে নিউজ আছে একটা। 3টা বাজে কোথায় দেখছেন, মাই এফএক্স বুকে? না, ফরেক্স সেক্টরিতে। না, ফরেক্স সেক্টরিতে আপনার আজকে 7:30-এর আগে রাত 3টা বাজে নিউজ আছে, কোর সিপিআই ফ্ল্যাশ এস্টিমেট। আমি শুধু এখানে দেখতেছি জিবিবি আর ইউএসডি ইয়াগুলো আছে। আপনি কোনো অন্য কোনো কারেন্সি? ইউরো ইউএসডি কথা বলছি, ইউরোর কথা বলতেছি আমি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইউরো, জাস্ট এ মিনিট, তাহলে আমি ফিল্টারটা একটু কোনো ইউরোটা, নিউজ নাই। তাহলে ফিল্টারে আমি ইউরোটা দিয়ে নিই। ওকে, ডান। হ্যাঁ, এখন ইউরো, হ্যাঁ আপনার এই 3টা বাজে কোর সিপিআই ফ্ল্যাশ এস্টিমেটেড নিউজ আছে। তাহলে বোঝা যাচ্ছে এই নিউজটা কী বলে, প্রিভিয়াস ছিল 2.9, ফোরকাস্ট 2.8। এই নিউজটা আপনার, হ্যাঁ প্রিভিয়াস ছিল 2.9 আর এখন 2.8, তাহলে ফরকাস্টটা, হ্যাঁ যাক, নিউজ আসুক, নিউজ আসলে আসলে যদি ইউরো স্ট্রং হয় তাহলে তো অবশ্যই আপে যাবে কিছুটা, আর যদি দুর্বল হয় তখন কিন্তু ডাউনে যাবে। তো আমরা খুব বুঝতে পারতেছি না ভাই, একটা নির্দিষ্ট পয়েন্টে মানে একটা ভালো মানে ভালো ধরেন বাই সিগন্যাল না পাইলে আমি ক্লোজ করতে পারি। বুঝতে পারছি। এটা সত্যি কথা। জিবিবি দেখছেন কালকে কি একটা খেলা খেললো, হ্যাঁ এই জাস্ট 3টা পিপ ভাই, আমার এত রাগ লাগছে। জাস্ট 3টা পিপের জন্য কিন্তু মার্কেট, আপনার আসলে বিগ লস হয় নাই, আপনার মোটামুটি প্রফিটে আছেন, তো আপনি ভালো প্রফিটে আছেন আশা করি। না, আমার আসলে পদ আল্লাহ শিখাইছে, বুঝছেন, যে বান্দা লুপ করিস না। রাইট, এই মার্কেটে সবচেয়ে বড়
বড় যেটা মানে বিগ যেটা ইস্যু, মানুষ কিন্তু লোভে পড়ে, হ্যাঁ আপনার ম্যাক্সিমাম মানুষ কিন্তু লোভে পড়ে ফেল করে, প্রায় 95% বলেন ম্যাক্সিমাম যারা লস করে তারাই কিন্তু এই তাদের লোভের কারণে কিন্তু এই ট্রেডে লস করে থাকে। আর যে ব্যক্তি এই মার্কেটে গিডনেসটাকে কন্ট্রোল করে ফেলছে সেই কিন্তু ভাই অনেক কিছুই করতে পারতেছে। আমিও লোভ করি না, কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম আমার, যে মানে ট্রেডে যেহেতু সাকসেস পাচ্ছি, মানে অ্যাগ্রেসিভ হয়ে গেছিল এই আর কি। এটা ভাই কোনো বিগ ইস্যু না, বুঝছেন। এই ম্যাক্সিমাম মানুষের এটা হয়, এমন কেউ বলতে পারবে না সে অ্যাগ্রেসিভ একদমই হয় না, বুঝছেন। যদি কেউ বলে ভাই আমি কখনোই অ্যাগ্রেসিভ হই না, তখনই মনে করবেন যে সেই লোকটা হয়তো বা কিছুটা ঝামেলা আছে। হ্যাঁ ঝামেলা আছে। যত বড় ট্রেডার আছে সবাই আছে টুকটাক 100% অ্যাকুরেট, যে ভাই আমি এই ভালো কাজ করি, ভালো ট্রেড করি, এরকম না। হুটহাট একবার হইলো, মাসে একবার হলে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে কাজ করলে মনে হয় অ্যাগ্রেসিভ হয়ে যায়। বুঝি না ভাই, ফ্রাস্ট্রেশন কাজ করলে মনে হয় অ্যাগ্রেসিভ হয়ে যায়। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, ওই ফ্রাস্ট্রেশনে অনেক সময় অনেক মানুষ একটু কিছুটা ফ্রাস্ট্রেশন হয়ে যায়। তারপর দেখা যায় আপনার ওই ট্রেডের পাশাপাশি অন্য কাজ থাকে না, সারাদিন চার্ট নিয়ে বসে থাকে। আপনি মাসাল্লাহ দিলে কিন্তু সবসময় চার্ট নিয়ে থাকেন না, আমি দেখছি। আপনার তো স্টাডি আছে, আপনার পড়াশোনা আছে, আপনার আদার্স জব আছে, সেজন্য কিন্তু আপনার ট্রেডিং রিস্ক রেশিও কিন্তু আপনার ভালো। তবে যারা মনে করেন সারাদিন শুধু ট্রেড নিয়ে পড়ে থাকে, এন্ট্রি ফর চার্ট নিয়ে বসে থাকে, হ্যাঁ মানে অন্য কোনো কাজ থাকে না, তাদের কিন্তু একটু হাত মনে করেন চুলকায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়। স্বাভাবিক বিষয়, হ্যাঁ এটা একদমই ভাই নর্মালি একটা বিষয়। তো এই জন্য আমি মনে করি আসলেই ট্রেডের পাশাপাশি টুকটাক কাজ, হ্যাঁ ফ্যামিলির কাজ, জব, স্টাডি, মানে হোয়াট ইউ ক্যান ডু, ট্যুর অথবা যেটাই করলে একটু মাইন্ডকে তার আপনার রিল্যাক্স হয়, বুঝছেন। আমাদের ব্রেন তো যখন ওই একটার উপর নির্ভর হয়ে যায়, তখন কিন্তু ওই একটার উপর অ্যাগ্রেসিভ হয়ে যায়, না এটার থেকে আমার আজকে করতেই হবে। আরে ভাই এই মার্কেট তো আপনার আমার কথা চলবে না। তো কারণ অনেক সময় কারণ ছাড়াই নামে, অনেক সময় কারণ মানে কারণ দিয়েও নামান যায় না। হ্যাঁ, অনেক সময় কারণ ছাড়াই নামে। এই জন্য ওই সেই সময় একটাই করণীয়, স্ট্রং মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, লট সাইজ কমা দিতে হবে। তাহলে ওই কারেন্ট সময় উল্টা দিকে গেল, উপরে যাক নিচে নামুক, আর যদি উল্টা দিকে যায় তখন কোনো একটা মানে সমস্যা না, কারণ লট সাইজ কম, লস বেশি হবে না। সে ঘুরে ফিরে তো ঠিকই কাছাকাছি প্রফিট দিবে, সময় হয়তো লাগতে পারে, এই আর কি। আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই মার্কেট কিন্তু অনেক সময় কারণ ছাড়া নামে না, মানে লজিক কিন্তু অনেক সময় মানে না মার্কেট। অনেক সময় দেখছি ভাই আপনার লজিক কাজ করবে না, লজিক মানে না, লজিক মানবে না, মানে রেজাল্ট আসছে আপনার ধরেন পজিটিভ, ভালো পজিটিভ, আমি তো এরকম দেখছি সপ্তাহ দুই আগে বুঝায় নিউজ হচ্ছে খুব পজিটিভ, ওমা মার্কেট দিয়ে যায় উল্টা। আরে এখন ইউএস এর মানে নিউজ পজিটিভ, কিন্তু মার্কেট যেতেছে ব্যাকলের মতো বিপরীতে। এরকম অনেক সময় হয়। সেজন্যই আসলে সেই পরিস্থিতির মনে করেন যে এই সামান্য, যেমন আজকে কিন্তু আপনার সারাদিন সকাল থেকে ঢাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে, গুড়ি বৃষ্টি, সকাল থেকে ভালো বৃষ্টি হয়েছিল। আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছিল? হইছে বোধহয় কিছু। আচ্ছা, আমার তো এখানে জ্বালানা খোলা থাকে, জ্বালানাতে আমি সকাল থেকে ভালো বৃষ্টি হচ্ছিল, বুঝছেন। তো গুড়ি বৃষ্টি, এমনকি আপনার যখন বাইরে গেছি কিছুক্ষণ আগে, তখনও কিন্তু আপনার গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো মাথা টুপি ছিল, সমস্যা নাই। তো গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আপনার দেখা যায় এই যে পরিবেশ, বুঝছেন। তো এখন মার্কেটের যে একটা অবস্থা সবসময় যেরকম থাকবে ওরকম না। তো এখন ওই পরিবেশটা, এখন মার্কেটের পরিবেশ বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঢাকা শহরের পরিবেশ ঠান্ডা, এছাড়া তো সবসময় গরমই থাকে। এখন ওই মার্কেটের পরিবেশের গরম থাকলে কি করতে হবে, ওই আমাদের স্ট্রং মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এখানে সারাদিন সকাল বৃষ্টি হচ্ছে, এখন নিম্নচাপ চলতেছে, ঝড় তুফান হচ্ছে। তো এই মার্কেটে ঝড় তুফানকে এই মনে করেন টেক কেয়ার দেওয়ার জন্য
ছোট লট সাইজের কোনো বিকল্প নাই। আপনি কি বলেন? সেটাই। মানে আমার হচ্ছে এটা নর্মাল লজিক যে ছোট এই মার্কেটের সাথে ছোট ঝড় তখন ট্যাকেল দিতে গেলে একটা স্ট্রং ব্যাকআপ থাকতে হবে। তো স্ট্রং ব্যাকআপের একটাই তো উপায়, সেটা হচ্ছে লট সাইজ কমাই দেওয়া। কি বলেন? আর যদি আপনার প্রচুর ক্যাশ ফ্লো থাকে, মানে আপনার পকেটে ক্যাশ থাকে, আপনি যে দূর একটু ইকুইটি কমে গেছে গা, ঠিক আছে, কিছু আবার ইকুইটি দেই, পরে রিকভার হইলে তখন আবার ব্যাক করে ফেলবো। আমার মতে কি, এখানে ধরেন আপনি যদি $1,000 ট্রেড করেন, আপনার $1,000 ইকুইটি আপনার স্টকে রেখে দেওয়া। তখন অ্যাগ্রেসিভ ট্রেড করলেও মানে আপনি হবেন না, ক্লান্ত হবেন না এবং ভয় পাবেন না। হ্যাঁ, তখন তো আপনার একটা ভালো ব্যাকআপ থাকবে। হ্যাঁ, আমার তো ব্যাকআপ আছেই। রাইট। যদি উল্টা পথে যায় তাহলে আমি ওখান থেকে এটা ঢুকাবো, তখন আবার ক্যাশ মানে প্রফিট হয়ে গেলে বের করে ফেলবো, এই আর কি। অবশ্যই এটা সবারই উচিত, প্রফিট হয়ে গেলে বের করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যখন পকেটে থাকবে টাকা, তখন সব কিছুই মনে হবে যে সুন্দর। তো আসলে ব্যাকআপ এটাই আমাদের বাস্তবতা। যখন ব্যাকআপ থাকবে, পকেটে টাকা থাকবে, তখন দেখবেন সব কিছুই রঙিন রঙিন লাগতেছে, ভালো বা এনার্জেটিক, আজকের দিনটা খুব সুন্দর, গর্জিয়াস। যখন এই ব্যাকআপ নাই, তখন দেখবেন দিনটা শুষ্ক, বৃষ্টি হইলে ঠান্ডা হইলে যেন কেমন কেমন লাগে। এই জন্য পকেটে ব্যাকআপ থাকা বা উইথড্র দিয়ে দেওয়া। আমি আসলে যতবারই ভাই ডিপোজিট করছি, আমি ম্যাক্সিমাম টাইমে যখন আমি উইথড্র দিছি, তখনই আমার প্রফিট আরও বেশি হয়েছে, এবং লং টাইমে আমি সার্ভাইভ করতে পারছি, বুঝছেন। আর যখন মনে করেন এই ব্যালেন্স বাড়াইতে অনেক বাড়াই ফেলছি, কিন্তু তখন দেখা যায় আরও অনেক 5-6 বছর আগের কথা, যখন আপনার দেখা যায় ওই একটা বিগ লস হয়, হ্যাঁ, কোনো একটা ওই মানে কারণে, তখন কিন্তু ওই ব্যাকআপটা থাকে না। বিগ লস হইলে কিন্তু ওই আপনার যে লস রিকভার, ওইটার কিন্তু লস রিকভার করতে প্রায় অনেক সময় লাগে, একটা লং টাইম এর ব্যাপার স্যাপার। এই জন্য কিছু প্রফিট করে তুলে দিয়ে একটু খরচপাতি করলে দেখবেন যে খুব সুন্দর দিনকাল যাবে, প্লাস প্রফিটে ভালো হবে। তো ভাই টার্গেট ছিল কি যে 1K হইলে 1K হইব, তারপরে একটা ওই যে লং ট্রেড চিন্তা করার। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আজকের মার্কেট আপনার কি মনে হয় যে মার্কেট কি পর্যন্ত, কোন পয়েন্ট পর্যন্ত যেতে পারে? লিস্ট ওই সাপোর্ট লেভেল পর্যন্ত যাবে। সাপোর্ট লেভেল তো বেশি না, এই 18, 19, 20 পিপ যাক না, 20 পিপি যাক না। আর এটাকে যদি ব্রেক করে, নেক্সট হচ্ছে প্রায় আপনার ধরেন কার্সরটা ইয়েটা নিয়ে দেখি, ক্রসহেয়ারটা দেখলে আপনার দেখা যায় নেক্সট প্রায় 100 পিপ প্লাস। হ্যাঁ, 100 পিপ। আমরা আশাবাদী, আপনি যদি আগের যদি সাপোর্টগুলো দেখেন, হ্যাঁ, এই আগের পয়েন্টগুলো প্রত্যেকটা আপনার দূরত্ব হলো 100 পিপ, 120 পিপ, এরকম সব মিলাই মার্কেট যদি এটা ব্রেক করে 20 পিপ যাবে। রাইট। আগেরগুলো যখন ব্রেক করছে, তখন কিন্তু এই একদিনেই কিন্তু আপনার যা দেখলাম প্রায় 100 পিপের উপরে সে করছে, মুভমেন্ট করছে। অ্যাটলিস্ট স্পাইক মারলো প্রায় 70-80 পিপ সে গেছে, বুঝছেন, যদি মানে ব্রেক করার পরে। আর আজকেও যদি আপনার ব্রেক করে, তাহলে আমরা আশাবাদী একটা ভালো মুভমেন্ট হবে ইনশাল্লাহ। আপনি কি বলেন ভাই? যদি ধরেন 2 সপ্তাহ যদি ধরেন 200 পিপও যায়, তাহলে তো ভাই মানে সোনায় সোহাগা। কোন পেয়ারে, জিবিবিএসডি আর ইউরো ইউএসডি? দুইটাই যাবে না, আপনার তো একটা উপরে বাই ট্রেড আছে, তা আপনার তো এই ইউএসডি নিচে গেলে, ইউএসডি শুধু সেল ট্রেড না আপনার। হ্যাঁ, তা আপনার তো প্রফিট হবে ওইদিকে, আর জিবিবিএসডি তো হচ্ছে আপনার এখন যদি নিচে যায়, আপনার সমান সমান থাকবে। হ্যাঁ, তাহলে যদিও জিবিবিএসডি আর ইউএসডি যদি ধরেন 200 পিপ যায়, হ্যাঁ, যদি ধরেন 200 পিপ যায়, এটা আবার সার্টেন টাইমে দেখা যাবে যে আবার 300-400 পিপ, কারণ কোন একটা পয়েন্ট থেকে এটা 300-400 পিপ আপ যাবে, তো তখন আমার ধরেন 300 পিপ আপ গেলেই তো হইলো। হ্যাঁ, আপনার তো একটা স্ট্রং ব্যাকআপ আছে, 300-400 ফিট যদি আপ যায়, তখন তো আপনার প্রফিট। হ্যাঁ, একটা বাই স্টপ তো আছেই, বাই স্টপটা জাস্ট নেগেটিভ, মানে কমলেই সব জিরো হওয়া লাগবে না। বুঝতে পারছি। D1 ক্যান্ডেল দেখলে আসলে একটা সুন্দরভাবে সে সিঁড়ির মতো, বুঝছেন, এই উপরে উঠতেছে নামতেছে, উপরে উঠতেছে নামতেছে, জাস্ট একটা লেভেলে সাপোর্ট জোনে এসে সে একটু থেমে গেছে। এটাকে ব্রেক করার মারতে দেখবেন যে
একটা ভালো মুভমেন্ট হওয়ার চান্স আছে। যাই হোক, মনে হয় ব্রেক হবে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে ব্রেক হবে, খুবই আশাবাদী। কারণ এর আগের বারও নেওয়া বলছিল, এন্ট্রিগুলো নেওয়া একদম লাস্ট করে গেছে। বুঝতে পারছি ভাই, এরকম হয়। আমরা অনেক সময় দেখা যায় এই প্রায় সময় এন্ট্রি দেখা যায় যেখানে নেওয়ার কথা উপর 50 ফিট উপরে, সেখানে এন্ট্রি নেওয়া হয় আপনার 30 ফিট। এটা হয়, এটা অনেক সময় হয়। তবে মেন জিনিস যেটা ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে যে এই স্ট্রং মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। তাহলে দেখবেন যে ঘুরে ফিরে আপনার এই মার্কেট তো ভাই আর একদিনের মার্কেট না, এই মার্কেট। কারণ আপনি আপনি ইউরোতে দেখেন, ক্যান্ডেলগুলি দেখেন, ওখানে সেল দেওয়ার উপযোগী একটা জায়গা। তারপরে জিবিপি যে স্পাইক বানাইছে, মানে ওইটাও একটা সাপোর্ট লেভেল। আর আপনি যদি দেখেন, হ্যাঁ এটা সাপোর্ট জোন, একটা লেভেল না, হ্যাঁ, একটা এটা জোন। সাপোর্ট জোন, আমি আর একটা বলছিলাম যে রাইট। 15 16 17 পিপের একটা জোন আছে, সাপোর্ট জোন। তো সাপোর্ট জোনের উপরের উপরের দাগটাকে সে ক্রস করতে পারে না, সে ওখান থেকে ব্যাক। হ্যাঁ, আমি যেখানে আপনার 22টা দিছিলাম, ঠিক ওই জায়গাটা হচ্ছে সাপোর্ট জোনের শেষ মাথাটা। তো এইখান থেকে ধরেন আর 5 পিপ উপরে দেওয়া আমার উচিত ছিল। হ্যাঁ, নেক্সট হয়তো এই বুট আর করবো না। আমি ভাই ঠিক যখনই গতকালকে মার্কেট এই উপরে গেল, বাইরে বাইরে করতেছে, কিন্তু উপরে যাওয়ার পর সার যাইতে পারে না, ওই তারপর সে সুতা বানাচ্ছে, বুঝছেন, স্পাইক মেরে মেরে নিচে দিয়ে যাচ্ছে। তখনই বুঝছি ভাই এখান থেকে আরেকটা সেল দিয়ে দিই, বুঝছেন। পরে আমি বুঝলাম না, এখান থেকে সে আর একটা চান্স খুবই কম। 100% তো আর বলা যাবে না, 100% থাকলেও তো কালকে আমি ডাবল করে ফেলতাম। তো এটাই। যতটুকু আমি শিওর ছিলাম ততটুকু আরেকটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমার জাস্ট 136 প্রফিট হয়েছে, এই আর কি। তারপর আমি ক্লোজ করে দিয়েছি, যেহেতু রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে, জাস্ট রিল্যাক্স। তো যাই হোক, আজকে আপনি 3 দিন আগে দেখেন ভাই, আপনি যদি 3 দিন আগে খেয়াল করেন, 3 দিন আগে ডে ক্যান্ডেল বায়ার ক্যালেন্ডার সে সেম যে নিচের সাপোর্ট লেভেল সেখান থেকে উনি ব্যাক করছে, এখনও ওই সাপোর্ট লেভেলের কাছাকাছি আছে। তো এই সাপোর্ট লেভেলটা ব্রেক কোনো একটা বিগ, হ্যাঁ একটা স্ট্রং কোনো আপনার রিজন ছাড়া আপনার এটা সহজে ব্রেক করবে না। মনে করেন আপনার আজকে ভালো নিউজ আছে বা ভালো কোনো কারণে ইউজ স্ট্রং হতে পারে, হ্যাঁ। আর এমনিতে কিন্তু আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আপনার ডাউনে আছে, সেল ট্রেডে আছে। সো ওভারঅল বলা যায় সেল। তারপরও হ্যাঁ, তারপর আপনার 30 মিনিটস পরে মনে হয় ব্রেক না, আপনার কাছে মনে হচ্ছে ব্রেক হবে? হবে আশা করি। হ্যাঁ, আমিও আশা করি ব্রেক হবে, খুবই আশাবাদী, ইনশাল্লাহ ব্রেক করবে, দেখা যাক। আমি জাস্ট একটা এন্ট্রি নিয়েছি, তো আপনার 30 মিনিট পরে, এই 30 মিনিট পরে জাস্ট যে নিউজ আছে এই নিউজ দেখি, তখন হয়তো বা আবার ডিসিশন নিতে পারি। আর 30 মিনিটের আগে মনে হয় না আর কোনো ডিসিশন হবে না। 3টা বাজে নিউজ আছে, তো নিউজের আগে হবে না। হ্যাঁ, এই যে এখান থেকে আপনার এই একটা সাপোর্ট হচ্ছে, এখানে যদি আমরা সাপোর্ট ধরি, বুঝছেন, এখান থেকে 14 পিপস উপরে হচ্ছে একটা এসএল লেভেল, মানে এখানে যারা এখান থেকে সেল দিচ্ছে তাদের 14 পিপস উপরে হচ্ছে একটা এসএল লেভেল, সেখান থেকে আরও আপনার 26 27 পিপ উপরে হচ্ছে আরেকটা আপনার এসএল লেভেল। আপনি কি বলেন, যারা শর্ট এসএল ইউজ করে, শর্ট এসএল 24 পিপ উপরে, 24 পিপ উপরে একচুয়ালি কোনো সাপোর্ট লেভেল হয় না আমার পয়েন্ট অফ ভিউ থেকে। 24 পিপের এটা কোনো স্ট্রং সাপোর্ট লেভেল না। না না 24 না, 26 আর কি, 26 পাস। বুঝছি আপনি কোনটা ধরছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই ধরছি গতকালকে। এইটা হতে পারে। হ্যাঁ, এই লেভেলটা একটা ধরছি আপনার, তাও আপনার শর্ট একটা সাপোর্ট হিসাবে, মানে এটা শর্ট এসএল হিসাবে। এটা যে আসলে স্ট্রং এসএল এরকম না, বাট একটা, হ্যাঁ, যে আমার এসএল দিতে হবে, তো আমি একটা এসএল লেভেল আমার দরকার। আশেপাশে হচ্ছে এটা একটা শর্ট টাইমের মধ্যে, অল্প স্বল্পের মধ্যে আপনার একটা স্টপ লস লেভেল। বিগ ইস্যু না থাকলে এটা সহজে হিট করবে না, স্পাইক মারবে না, আশা করি। যাই হোক, তাহলে আমরা আশাবাদী। 30 মিনিট পর দেখি কী হয় না হয়, ঠিক আছে? অবশ্যই।